ইন্টারিমের একমাত্র ডক্টর ইউনূস ছাড়া অন্য কোন উপদেষ্টাকে বর্তমান শহীদ পরিবার বা আপামর জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না। এটা হলো বাংলাদেশের সবথেকে বড় সংকট। সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল, প্রচন্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে। তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি, এটা বাংলাদেশের এই প্রায় ১,৫০০ শহীদ, অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপামর মানুষের প্রতিনিধিত্ব করে, আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না, আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে রিঅ্যাকশনটা পাবেন। তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না। সবার আগে আপনারা বলি, আপনারা জানেন কোন অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র ৩৬ জুনের মধ্যে হতেই হবে। এই জন্য আমরা একটা ছোট প্রেসার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি না, এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি, এই আলটিমেটাম তো আর আমাদের একটা আলটিমেটাম না, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের কথা ছিল, এবং সেটাকে তারা সম্মান করে যে কোনো ভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন, শহীদ পরিবার ছিলেন। এই উৎসবটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার, আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে, এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনে নিশ্চিত হবে, এইটা জানবার জন্য ৩ তারিখ, অগস্টের ৩ তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিং। সেই সরকারি মিটিং এ আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ বিরোধী লড়াই, যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান ১৯৪৭ সনের আজাদির মধ্য দিয়ে, তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা। আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ, ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যুর স্বীকৃতি আছে, এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা হতাশ হয়েছি, আমরা বলতে চাই না, বলতে খারাপ লাগে যে উপদেষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন। আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম, তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটটা না দেখি, তারা আমরা যেন ট্রাস্ট করি। আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই, প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি। আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি কিভাবে তা ওয়ে ইউ টক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন, কোনটা ইম্পোজড, এটা বোঝা যায় আপনার কথায়। পুরো যে বক্তৃতাটা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনূসকে পাই নাই। আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে, কারণ আপনার যে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন, যেই আর্টিফিশিয়াল কোন আর্টিকুলেশন ছাড়া কথা বলেন, আমরা সেটা পাই নাই। আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। আপনাদেরকে প্রথমে বলতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন। সরকারের কয়েকটা অংশীজন আমাদেরকে বলেছে যে বড় ২-১টা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি ১৯৪৭ সালকে হাইজ করে দিয়েছেন? দুইজনে উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে হবে, দীর্ঘ ২০০ বছরের লড়াই, সেই ২০০ বছরের কতগুলো ইভেন্ট, সেই পলাশী থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব, এরপরে আমাদের কত কর্তা সত্তা, আমাদের কত জীবন, আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য। আমাদের মঙ্গল পান্ডেরা, হাজী শরীয়তুল্লাহ, আমাদের তিতুমির, হাবিবদের রজবাড়ি, তাদের রক্ত ঝরেছে। তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র বাসনার প্রথম অর্জন আমাদের ১৯৪৭, সেই ৪৭-এর কে বিরোধিতা করেছে? শেখ মুজিব করেছেন। ৭১-এর যারা আমাদের হিরো, তারাও কি ১৯৪৭ সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে? মুহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিন-রাত ২৪ ঘন্টা কাজ করেছে। মুহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গড়াগড়ি দিয়ে কেঁদেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়েন। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যে এই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে ৭১ থেকে এর আগে ২০০ বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি, বিহারি, বাঙালি,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে, এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে 47 নিয়ে কথা বলেছেন, কি বলেন নাই? বিএনপি যদি বলে যে তারা 47 এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরা তাহলে বিএনপির বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব। 47 এর ধারাবাহিকতা হলো 1971, সেই 1971 এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের 2024। 47, 71, 24 কে একটা বিপরীতে আর একটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এই প্রত্যেকটা আমাদের জান গেছে, জীবন গেছে, জবান গেছে, আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা। সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি, বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু, সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে, এটা আমাদের জন্য লজ্জা। দ্বিতীয় কথা, 1975 সালে যে 7ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার যে বিপ্লব, এটা এখানে উল্লেখ আছে, অসাধারণ, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 1990 সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে, কিন্তু 1990 এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো, এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল, 91 এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল, রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমাদেরকে বলেন, আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক দল অসাধারণ স্টেট, বিরাট শরিকেরা, কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একে করতে পারত, তাহলে জামাতে ইসলামীর 6 জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না, ওই সময় তারা পালাই দিতে পারতো হাসিনাকে। বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না, হাত বাঁকা হয়ে ফেলা লাগতো না, তখনই বিএনপি ফালাই দিতে পারতো। এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে। আমরা এখানে দেখলাম কি, যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে, কোথায় 1975 এর 7ই নভেম্বর, 1990 সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো, কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই, অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে, তার একটাও অ্যাড্রেস করা হয় নাই। প্রমাণ, পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে, তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে, বোনদেরকে তাদের চোখের সামনে মুহুর্মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে। আমরা চারপাশে তাকিয়ে রয়েছি। এইরকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো, 1971-এ পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাই আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন? পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই, ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার 57 জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো, তার স্বীকৃতি এখানে নাই। বলা হয় না যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে। বন্ধুরা আমার, 2013 সালের শাপলা, মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ, যা আপনি যদি ন্যূনতম মুখে দাড়ি থেকে, পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাহ বলেন, অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্ন থাকে, আপনি অনুমানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন।
এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলো কোনো মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই। যেই শাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতের আধারে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো, এবং যেটার মধ্য দিয়ে বছরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে কোনো গণহত্যা চালিয়ে বছরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায়। সেই গণহত্যার কোন স্বীকৃতি নাই। আমি তিনটে শব্দ রাখতো ভাই, আপনি যেখানে বললেন 1975 7 নভেম্বর, আপনি বললেন 90-এর অভ্যুত্থান, আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা। আপনি এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন? পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে? এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে, আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন। বরং বলা দরকার ছিল 5ই আগস্ট যখন ছাত্র জনতা বঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল, সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয়। সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছে। নইলে এত আইটেম তার আগে নিলে এত জাম কিভাবে যায়? অথচ আপনি তাকে স্টেক বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে, আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কেউ কোন বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে। কি রে ভাই, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং? এখানে জাসদের আছে, কে নাই আমাকে বলেন। তাহলে কি রেজওয়ানা হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরিয়ে দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে? তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া। এই জন্য রাইট উইং বানাইতে পারতেছে, অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তা আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে, যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে মুখ চিতিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনি ভাবেন, এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাবি। আমরা এখনো ডিটেক্ট করতে পারিনি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিথর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যেই যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে, সেই শাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিলিটি আবার আনতে চান? আপনাদের এত হীনমন্যতা কিসের? শাপলাই হীনমন্যতা, পিলখানা হীনমন্যতা। তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই, এই যে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে যেই জেনজিদের কারণে, সেই জেনজিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে। এইটার কথা কেউ বলে না।